জন্মদিবস আমরা উদযাপন করছি আজকে। তার নেতৃত্বে যে রাশিয়াতে বিপ্লব হয়েছিল 1917 ইংরাজিতে, তার 108 বছর। তারপর তার মৃত্যুর পর 1924 সালে লেনিনের মৃত্যু হয়। তারপরও আরো 101 বছর, এবং লেনিনের হাতে গড়া যে সমাজতন্ত্র, যা 1990 ইংরাজিতে সেখানকার সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে যা ভেঙে যায়, তারপরও আরো 35 বছর পার হয়েছে। ভোলগা নদী দিয়ে এবং পৃথিবীর সব নদী দিয়ে ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে। তো 1917 সালে যখন বিপ্লব হয়, তখনও যারা আজকের বিশ্ব পুঁজির যারা ধারক বা বাহক, যারা 1990 ইংরাজিতে সোভিয়েত পতনের পর বলেছিলেন সমাজতন্ত্রের ভবিষ্যৎ খতম, তারা কোনো ভবিষ্যৎই নেই, তারাও তখন বলতে চেষ্টা করেছিলেন এটা আর কদিন চলবে। লেনিন কদিন এই নিরক্ষর কুসংস্কারচ্ছন্ন এই রাশিয়ান জনগণ, তার সাথে মধ্য এশিয়ার আরো উন্নত অনেকগুলো দেশ সেখানে যুক্ত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ রাখবেন। তারপর তার মৃত্যুর পর আবারও বলতে চেষ্টা করেছিলেন লেনিন তো নেই, যারা এখন আছে তাদের সে মুন্সিয়ানা নেই, দক্ষতা নেই, অচিরে ভেঙে যাবে। 90-এর পরে তো শুধু রাশিয়ার ভূমিতে কেন, আমরা আমাদের এই দেশেও আনাচে কানাচে এই মার্ক্সবাদের তথা সমাজতান্ত্রিক ব্যবস্থার তার দুর্বলতা, তার ভবিষ্যতের অন্ধকারের কথা নানাভাবে শুনতে চেষ্টা করেছি। কিন্তু আজকের দুনিয়ার প্রেক্ষিতে, আজকের যে সারা পৃথিবীতে চলমান ঘটনার প্রেক্ষিতে যদি আমরা বিচার করি, এই স্বাধীনতা লাভ হতো কিনা, ইংরেজরা চলে যেত কিনা, এবং শুধু ভারত কেন, পৃথিবীর আরো বহু ভূখণ্ডে অসংখ্য এরকম ঔপনিবেশিক রাষ্ট্র সাম্রাজ্যবাদের জোয়াল থেকে মুক্ত হতো কিনা, এটা সন্দেহ। তো আজকে আমরা এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি, পৃথিবী, সারা পৃথিবী আরেকটা যে অত্যন্ত অভূতপূর্ব অভিজ্ঞতার আজকে আমরা তার মুখোমুখি। 1990 ইংরাজির পর যারা ভেবেছিল এখন তো আর সোভিয়েত নেই, সমাজতান্ত্রিক ব্যবস্থা নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কোন গোলার্ধে সামরিক হোক বা অর্থনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপ হলে সোভিয়েতের নেতৃত্বে সমাজতান্ত্রিক দুনিয়া এগিয়ে আসত, কিউবাকে সেই 1959 ইংরাজির পর থেকে অবরুদ্ধ রাখার পরও কিউবাকে দমানো যায়নি, কেন রাশিয়া ছিল, সোভিয়েত ছিল, সোভিয়েত তো এখন নেই। কিউবাকে পদানত হতে হবে, সারেন্ডার করতে হবে, চীনও বেশি দিন থাকবে না, আর উত্তর কোরিয়া, ভিয়েতনাম এগুলো তো খান খান করে ভেঙে যাবে। কিন্তু আমরা কি দেখছি, যে আজকে সাম্রাজ্যবাদী ধনবাদ ব্যবস্থার যে সর্বোচ্চ স্তর, আজকে ডোনাল্ড ট্রাম্প কেন, আরো অনেকে আসছে, কিন্তু আমরা দেখছি যে আপাত সাময়িকভাবে
সমাজতান্ত্রিক শিবির একটু দুর্বল হলেও যে ধনতান্ত্রিক শিবির ঠিক সেরকম ভাবে একেবারে অসমত ঘোড়ার মতো ছুটতে পারছে। তারা নিজ দেশ বা যে সমস্ত দেশের উপরে তাদের রাজনৈতিক সামরিক প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। আমরা গত 2 দশকে আমরা দেখেছি আফগানিস্তানের উপরে, ইরাকের উপরে, এখন ইউক্রেন এবং গাজার উপর চলছে। কিন্তু যখন অন্যের ঘরে আগুন জ্বালাচ্ছে নিজের ঘরকে রক্ষা করতে পারছে না। আজকে আমেরিকাতেও দেখছি আমরা একসাথে আমেরিকার ইতিহাসে এতগুলো শহরে 300, 400, 500 শহরে একসাথে, ইউরোপের বিভিন্ন দেশে এত প্রতিবাদ, এত সংহতি আমরা এই পৃথিবী আগে প্রত্যক্ষ করিনি। সেই জায়গাতেই যে লেনিনের এই সৃষ্টির যে তার শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাসঙ্গিকতা, সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, লেনিন যে সমাজ ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে পথ দেখিয়ে গেছেন। শুধু রাশিয়ার কামানের গোলা শুনে চীনে যাদেরকে আফিম খাইয়ে ভূত করে রেখে দিয়েছিল, কমরেড মাও সেতুং বলেছিলেন যে রাশিয়ার কামানের গোলায় আমাদের ঘুম ভেঙেছে, আমরাও আমাদের দেশটাকে রাশিয়ার মতো গড়ে তুলতে চাই। পরবর্তী সময়তে কিউবাতে, উত্তর কোরিয়াতে, ভিয়েতনামে সেই পথ ধরে তারা এগিয়েছে। শুধু সেই সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে এই কয়েকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই শুধু তার সুফল জনগণ নিতে পেরেছে, তারাই তার থেকে ফায়দা তুলতে পেরেছে তা নয়। বর্তমান আমাদের দেশের শাসক গোষ্ঠী যে গত 18 লোকসভা নির্বাচনে সেখানে 400 পরের আস্ফালন, এককভাবে 370টি আসন দখল করার ধম্ব ঘোষণা করার পরও বহু দূরে থেমে যেতে হয়। এদেশের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে কিন্তু বিন্দুমাত্র তারা তাদের এজেন্ডা থেকে সরে আসে। তারা জানে অন্তত এই 18 লোকসভা নির্বাচন, এই লোকসভাতে যেখানে পার্লামেন্টের কোনো কক্ষেই তাদের 2/3 সদস্য নেই। সংবিধান সংশোধন করতে গেলে পরে কোনো একটা বিল পাস করা যাবে, অর্থ বিল তো 1 ভোট বেশি হলেও পাস হয়, কিন্তু অন্য যে কোনো বিল যেগুলো সংবিধানের মূল স্তম্ভে আঘাত করে না, তার পরিবর্তন করতে পারে না, এই জাতীয় হয়তো কোনো বিল, যেমন এই অতি সম্প্রতি ওয়াকফ আইনের কিছু সংশোধনী এনেছে, কিন্তু তার মূল ধাঁচা, মূল স্তম্ভ, এটা পরিবর্তন করার ক্ষমতা এই মোদী সরকারের অন্তত এই 18 লোকসভাতে নেই। কিন্তু চেষ্টা প্রতি কি আছে তা জেনেও এক দেশ এক নির্বাচন নিয়ে শুধু দলের কোনো সেল, এখানে তারা এদের আইনজীবী সেলকে নিয়ে করেছে, কিন্তু সেখানে থেমে নেই। কদিন আগে বিধানসভা এই অধিবেশনের ঠিক পরদিনই, এই অধিবেশন সমাপ্তি হওয়ার পরদিনই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিধানসভাতে একটা মক পার্লামেন্ট করিয়েছে। প্রচার মাধ্যম সরকারি উদ্যোগে প্রচার চালাচ্ছে যে না, এক দেশ এক নির্বাচন হলে পরে দেশের অর্থনৈতিক সমস্যা সব উবে যাবে, বেকার সমস্যা যাবে, কাজ করার অবাধ সুযোগ তৈরি হবে। এবং এখানে বলছেন যে এক দেশ এক নির্বাচন এই আইন পাশ হলে নাকি ভোটারদের ভোটের অধিকার সুনিশ্চিত হবে। এখনকার ব্যবস্থায় কি ভোটের অধিকার সুনিশ্চিত হয় না? এক দেশ এক নির্বাচন হলে নাকি এই দেশে আর
অর্থের যে অসংকুলন এগুলো থাকবে না। আর কি বলছে যে এক দেশ এক নির্বাচন, এটা হলে পরে ভারতবর্ষ একেবারে তার বিকাশ রকেট গতিতে এগিয়ে যাবে। বিরোধীরা তার বিরোধিতা করছে কেন? তারা অস্তিত্ব বিলীন হওয়ার সংকটে ভুগছে, অস্তিত্ব রক্ষায় তারা হচ্ছে। কারা বলছে এগুলো? যারা উপনির্বাচনও ছাপ্পা ভোট দিয়ে এমএলএ হতে হয়, ছাপ্পা ভোট দিয়ে এমপি হতে হয়, ছাপ্পা ভোট দিয়ে তিস্তর পঞ্চায়েত দখল করতে হয়, তারা সেখানে বলছে। এই জায়গায়ও আমাদের দেশের বর্তমান এই সাম্প্রদায়িক শক্তি, যারা আদানি আম্বানির তাদের অর্থানুকূল্যে বা আদানি আম্বানির সাথে এই শক্তির যে যুগলবন্দি, এটাও আরেক ধরনের অদ্ভুত সমাপতন। আমরা আমেরিকায় দেখছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর আমেরিকার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলে ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি ধমকি দিচ্ছে, বলছে আমাদের এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের পতিতদশা এই প্রফেসরদের বলা হয় টুকরে টুকরে গ্যাং, আরবান নকশাল, ওখানে বলছে এরা কমিউনিস্টদের ভূত। তারা যদি ট্রাম্পের কথা অনুযায়ী তাদের শিক্ষা ব্যবস্থা না পাল্টায়, তাহলে তারা আমেরিকান সরকার তাদেরকে গ্রান্ট দেবে না, ইতিমধ্যে বন্ধ করার ঘোষণাও সেখানে দিয়েছে। ঠিক একই কায়দায় ভারতবর্ষেও নরেন্দ্র মোদী, অমিত শাহ জেএনইউর উপরে কিরকম আক্রমণ, যাদবপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, উসমানী ইউনিভার্সিটির উপরে অসংখ্য ঘটনা, শুধু ছাত্রদের উপরে না, শিক্ষকদের উপরে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং রাষ্ট্র পরিচালিত সমস্ত ইউনিভার্সিটিতে আরএসএস এর লোক ধরে ধরে ভাইস চ্যান্সেলর বা অন্যান্য বড় বড় পদে ঢুকাচ্ছে। আমাদের এখানে আমরা দেখছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, রাজ্য সরকার পরিচালিত মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি বা বর্তমান সমাজের যে সমস্ত সমস্যাগুলি নিয়ে ছাত্ররা গবেষণা করবে, আলোচনা করবে, সেমিনার হবে, এই সমস্ত বিষয় নেই। সেখানে ডিপ্লোমা চালু হচ্ছে ওই শান্তিকালী আশ্রমের সাধু বাবাজির নামে, তিনি উদ্বোধন করছেন গিয়ে। তাই একই 7 সমুদ্র 13 নদীর পাড়ে যা হচ্ছে যেন এখানেও তাই। তো তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে? হ্যাঁ, বিগত কিছু নির্বাচনে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, তারা যেরকম ভাবে হাজার হাজার কোটি টাকার কালো টাকা ইলেকটোরাল বন্ডের নামে, তারপরে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভোতা করে দিয়ে নির্বাচন কমিশন, সিবিআই, ইডি এগুলোকে ব্যবহার করে, তার সাথে বাইক বাহিনী, সন্ত্রাসী বাহিনী, যেন তারা অপ্রতিরোধ্য, তাদেরকে মোকাবেলা সেখানে কঠিন। এই জায়গাতেও শুধু সমাজতান্ত্রিক নির্মাণে, জনগণতান্ত্রিক বিপ্লবের সময়তে শুধু লেনিনের শিক্ষা আমাদের কাছে উপযোগিতা নয়, এই যে বর্তমান আমাদের দেশের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেতেও লেনিন আমাদের কাছে উজ্জ্বল আলোক শিখা। এখানে কবি রতন শিক্ষক মানুষ, অনেক বইপত্র পড়েছে, অনেক কিছু জানেন, আমি এত বলতে পারবো না, কিন্তু কিছু কিছু লেনিন সম্পর্কে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি পড়তেই হয়, পড়তেই হবে।